কেমন আছিস বুড়ি? চাচ্চু ঠিক আছে? রাগ কমেছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবাও সুস্থ আছে। ব্যাগে করে কি নিয়ে এলে? উষা যে রাগের বিষয়টা এড়িয়ে যাচ্ছে তা রাফিদ ভালোই বুঝতে পারছে, তবে সে আর বিষয়টি নিয়ে ঘাটল না। মা খাবার দিয়ে দিল, খেয়ে নে, তোর পছন্দের খাবার আছে এতে। রাফিদও এসে দাঁড়িয়েছে পাশে। উষার হাতে আরও একটা ব্যাগ ধরিয়ে দিতে দিতে বলল, তোর পছন্দের চিপস, চকলেট এবং আইসক্রিম আছে। আইসক্রিমটা ফ্রিজে রেখে দে। কথাটা শেষ করেই সে চাচ্চুর ঘরের দিকে যেতে নেয়। উষা ঝটপট করে রাফিদের হাতের ব্যাগগুলো নিয়ে বলে, রেখে দাও একটু কষ্ট করে। কথা শেষ করেই আরাফের পেছনে যায় উষা। এক হাত আঁকড়ে ধরে থামায় তাকে। কিছুটা করুণ স্বরেই বলে, রাগ করে আছো এখনো আমার সাথে? রাগ করবো কেন? তুই কি রাগ করার মতো কিছু করেছিস? উষার এই কথাটা স্পষ্ট অভিমান টের পেল। কান্না পেল ওর। তার ভাইজান তার সাথে রাগ করেছে, ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে। আমাকে একটু ঠান্ডা পানি দিস তো, আমি চাচ্চুদের ঘরে যাচ্ছি। আচ্ছা। নাবিলা ভুইয়া, আরিশা, নেহাল আর গালিব চারজন মাত্রই এসে পৌঁছেছে গ্যান্ডারিয়ায়। সাদাফেরও আসার কথা ছিল, তবে সে গেছে শামিনকে আনতে। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই নেহাল মায়ের উদ্দেশ্যে বলল, তুমি আর আরিশা উপরে চলে যাও, আমি আর গালিব ব্যাগপত্র নিয়ে আসছি, তোমরা যেতে থাকো। নাবিলা ভুইয়াও ছেলের কথায় মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলেন। লিফটের দরজা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আরিশা সেটা দেখে দৌড় দেয় একটা। অন্যদিকে একটা মেয়েকে দৌড়ে আসতে দেখে ভেতরের একজন লিফটের দরজা বন্ধ হতে না দিয়ে ওপেন বাটনে চাপ দেয়। আর মুহূর্তেই থেমে যায় দরজার স্লাইডিং। দরজা খুলছে দেখে আরিশা মেয়েটির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, থ্যাংক ইউ আপু। অপর মেয়েটিও হেসে প্রত্যুত্তর করে, ওয়েলকাম। আরিশা আর নাবিলা ভুইয়া লিফটে ওঠেন। নাবিলা ভুইয়ার চোখও না চাইতেও মেয়েটার দিকে আটকে যায়। আরিশার থেকেও লম্বায় ছোট একটা দেহ, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, চোখ মুখ জুড়ে আলাদাই এক চঞ্চলতা। নাবিলা ভুইয়াও বেশ উৎসাহের সহিত বললেন, নাম কি তোমার? এমনিতেই নাবিলা ভুইয়ার দৃষ্টি মেয়েটিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, এখন আবার নাম জিজ্ঞাসা করছে। আরিশাও অবাক হয়ে তাকিয়ে আছে। একবার নিজের মায়ের দিকে তো আর একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা কিছুটা ইতস্তত ভাব নিয়ে উত্তর করে, জি আন্টি, আমার নাম জারা, জারা বিনতে কামাল। নাবিলা ভুইয়ার মুখশ্রী দেখে বোঝাই যাচ্ছে তিনি খুব খুশি হয়েছেন। হাসি হাসি মুখে প্রশংসা করলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার মতোই মিষ্টি একটা নাম তোমার। কেন জানি মহিলাটার প্রশংসায় জারার অনেক ভালো লাগলো। না চাইতেও মনটা আনন্দিত হলো। আমি নাবিলা ভুইয়া, আর এই যে আমার ছোট মেয়ে আরিশা। মেজ ছেলে নিচে আছে, আসছে। তা তোমরা কি এখানে পার্মানেন্ট? জি আন্টি, কয়েকদিন হলো শিফট হয়েছি। বাহ বেশ। কথা শেষ করার পূর্বেই লিফট তার গন্তব্যে এসে পৌঁছালো। আচ্ছা মা, হাসি। 4 তলায় আমার ভাইয়ের বাসা, তুমি সুযোগ করে এসো। আমার ভাইয়ের মিষ্টি একটা মেয়ে আছে, আড্ডা দিতে পারবে। যারা কিছুটা ইতস্ত মুখশ্রী নিয়েই সায় জানায়। নাবিলা ভুইয়া বিদায় নিয়ে চলে যান মেয়েকে নিয়ে। এতক্ষণে যেন যারা হাত ছেড়ে বাঁচল। এই বয়সী মহিলারা ভয়ঙ্কর, এদের দৃষ্টি পুরুষকেও হার মানাবে। রাস্তায় বিয়ের উপযোগী মেয়ে দেখলেই হয়েছে, ছোক ছোক ভাব বেড়ে যায়। হয় নিজের ছেলে, নয়তো নিজের ভাতিজা ভাগিনার জন্য মেয়ে খুঁজতে লেগে যায়। আরিশা তো মেয়েটার বিরক্তবোধ বুঝেছিল। আফটার অল সে নিজেও একটা মেয়ে। কিছুটা বিরক্ত হয়েই বলল, মেয়েটার দিকে এমন জহুরি নেত্রে চেয়েছিলে কেন? আবার কিসব কথাবার্তা বললে? ওহ মা, খারাপ কি বললাম? মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে, আমার নেহালের সাথে ভালোই মানাবে। আরিশা চমকে ওঠে, অবিশ্বাস্য গলায় আওড়ায়, স্পিচলেস আম্মু। এক দেখায় ভাইয়ার বউ হিসেবে ঠিক করে নিলে, মেয়েটার ব্যাকগ্রাউন্ডও জানতে চাইলে না? এবার যেন নাবিলা ভুইয়া একটু ভাবনায় পড়লেন। আরিশা সত্যিই তো বলল, কিন্তু নিজের অপ্রস্তুত ভাব মেয়েকে দেখাতে চাইলেন না। হয়েছে, কথা কম বল আর নক কর, আগে ভেতরে ঢুকি। এতদিনে উষাদের বাসায় যেন দীর্ঘ প্রতীক্ষার পরে প্রাণ ফিরে এসেছে। দেয়ালে টাঙানো ছবিগুলো যেন নতুন করে আলো ছড়াচ্ছে। বারান্দার রেলিংয়ের ধারে ঝুলে থাকা ফুলের টবগুলোতেও যেন আজ একটু বেশি রং। সবার কোলাহল, হাসাহাসির ফোয়ারা আর পুরনো দিনের গল্পে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়েছে ঘরের প্রতিটি কোণে।
চাচি আম্মা আর বড় আম্মু রান্না করে দেওয়ায় তেমন কোনো কষ্টতেই করতে হলো না উষাকে। আবার নাবিলা ভুইয়াও বাচ্চাদের জন্য নানা ধরনের ডেজার্ট এনেছেন, আরও কত ধরনের খাবার। এই মুহূর্তে শামিন আর নাবিলা ভুইয়া রান্নাঘরে সেসব গরম করে টেবিলে পরিবেশন করছে। সবার মধ্যে আলাদাই এক উচ্ছ্বাস, আনন্দ। উষা একপাশে চুপচাপ দাঁড়িয়ে দেখে তার চেনা মানুষগুলোকে, চেনা হাসিগুলোকে। এতদিনের শূন্যতা যেন ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠছে এই মুহূর্তগুলোর ভিতর দিয়ে। ঘর জুড়ে আজ শুধু সম্পর্কের ঘ্রাণ, রক্তের টান, ভালোবাসা আর স্মৃতিরোমে পাকা হয়ে ওঠা এক অন্যরকম আত্মীয়তার গান। উষার চোখ ভরে আসতে চায়। পর মুহূর্তেই আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে এমন পরিবার পাওয়ার আনন্দে। প্রিয়তা এদিকে উসখুস করছে গালিবের সাথে কথা বলার জন্য, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। অন্য সময় তো গালিব নিজে থেকেই এসে দুষ্টুমি করে, কিন্তু আজকে প্রিয়তাকে দেখেও না দেখার ভান করছে। প্রিয়তা এবার ভাবল তার সেদিনের করা ব্যবহারের জন্যই এমন করছে, নাকি শুধু শুধু ভাব নিচ্ছে, বুঝে পেল না। খাবার দাবারের পালা শেষ। বিকেলেই নাহিদ ভুইয়াকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হবে। প্রিয়তারাও চলে যাবে আর কিছুক্ষণ বাদে। আর প্রিয়তার মনটা মাত্রাতিরিক্ত খারাপ। সে এখনও গালিবের সাথে কথা বলার সুযোগই পেল না। এত মানুষের সামনে যেচে পরে কথা বলতেও একটু লজ্জা লাগছে। কিছুক্ষণ বাদেই সবাই ড্রয়িং রুম ছেড়ে নাহিদ ভুইয়ার ঘরে গিয়ে উঠছে। সেখানেই জমে উঠেছে আড্ডা। গালিব সোফায় হেলান দিয়ে বসে এক হাতে ফোন স্ক্রল করছিল। চারপাশে এত কোলাহল, অথচ ভেতরটা তার যেন খালি। এই সুযোগে প্রিয়তা একটু ধীর পায়ে এগিয়ে আসে। এক পাশে এসে থমকে দাঁড়ায়, যেন অনিশ্চয়তায় আটকে পড়ে গেছে সে। চোখ দুটো স্থির নয়, ঘন ঘন পাপড়ি ফেলছে। ঠোঁট কামড়ে ধরে নিজের ভাষা খুঁজে ফিরছে। তারপর নিজের উপস্থিতি জানান দিতে হালকা গলা খাকারি দেয়। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু গালিবের কান এড়ায় না। সে চোখ তুলে তাকায়, কিন্তু চেহারায় কোনো অভিব্যক্তি নেই। নির্লিপ্ত, কষ্ট করে তৈরি করা একটা দেয়ালের মতো। সাগর আগেই তাকে জানিয়েছিল প্রিয়তা নাকি উষার কাছে তার খোঁজ নিচ্ছে। এই ব্যাপারটা গালিবকে একটু বেশি আনন্দ দিচ্ছে। সে ইচ্ছে করেই প্রিয়তার উপস্থিতি অগ্রাহ্য করে যাচ্ছে। তবুও প্রিয়তা সরে যায় না, দাঁড়িয়ে থাকে। একটু অস্বস্তিতে পড়ে। তারপর নিচু গলায় বলে, ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল আমার। ভাইয়া? এই ডাকটা যেন গালিবের বুকের ভেতরে কিছু একটা ছিঁড়ে ফেলল। মেয়েদের মুখে এই ডাক তার অপছন্দ খুব বেশি। তবুও সে কিছু না বলে ফোনটা পকেটে রেখে সামান্য সোজা হয়ে বসে। চোখে একরকম শীতল ধৈর্য এনে বলল, হ্যাঁ, কি কথা বলো, শুনছি। প্রিয়তা একটু কেঁপে ওঠে, যেন তার প্রস্তুতি হঠাৎ হারিয়ে গেছে। পায়ের আঙ্গুল দিয়ে কার্পেটের ফাঁকে ফাঁকে দাগ কেটে যাচ্ছে। চোখ নামালো, কিন্তু ঠোঁট নড়ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে সে কথা বলবে না আর, শুধু দাঁড়িয়ে থাকবে এভাবেই। ঠিক তখনই উষা কিচেনের দিকে যেতে যেতে ওদের দিকে তাকায়। প্রিয়তাকে এমন অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে গালিবের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে ওঠে সে। এমন হাসি যেন জানে এই মানুষ দুটি ঠিক কী নিয়ে গুমড়ে মরছে। গালিব আরও বিভ্রান্ত হয়ে যায়, কপাল কুঁচকে চেয়ে থাকে উষার চলে যাওয়ার পথে। আর প্রিয়তা তার নিজের মুখটা যেন আরও ফ্যাকাশে হয়ে এসেছে। গলার কাছে আটকে থাকা কথাগুলো যেন ভেঙে পড়ছে বুকের ভারে। তবুও প্রিয়তা দাঁড়িয়ে থাকে, কথা বলে না, শুধু ঠোঁটের কোণে জমা কিছু না বলা কথার ছায়া নিয়ে। গালিব কিছুক্ষণ তাকিয়ে দেখে প্রিয়তার অস্থিরতা, তারপর কিছুটা বিরক্ত নিয়েই বলে, কি সমস্যা, কথা বলছো না কেন? এভাবে চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো তুমি কি বলতে চাও? গালিবের এমন স্বরে যেন প্রিয়তার ভিতরটা আরও ভেঙে যায়। এমনিতেই আজকে একেবারে মাই টাইপ গাল বলে ডাকেনি, কথাও বলেনি। সে নিজ ইচ্ছায় কথা বলতে এসেছে, আর এখন বিরক্তি দেখাচ্ছে। বেশ, প্রিয়তাও কিছু বলবে না। প্রিয়তা উল্টো দিকে ঘুরে যাবে, তার আগেই পেছন থেকে কে যেন ঠাট্টা মিশ্রিত স্বরে বলছে, কিরে চুলকানি গালিব, কই ঘাপটি মেরে বসে আছিস? সঙ্গে সঙ্গে প্রিয়তা আর উষার কপালে ভাঁজ পড়ে। দুজনে একসাথে উচ্চারণ করে, চুলকানি গালিব মানে? প্রিয়তা তাকায় উষার দিকে, যে হাতে একটা কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কাপটাতে কফি নাকি চা তা আন্দাজ করতে পারল না প্রিয়তা। উষা উৎসুক স্বরে বলে, নেহাল ভাই, তুমি গালিব ভাইকে চুলকানি গালিব বললেন কেন? নেহাল হাসতে হাসতে প্রত্যুত্তর করে, তুই জানিস না? উষা অবুঝের ন্যায় মাথা নাড়ায়, যার মানে সে জানে না। গালিব রক্তচক্ষু নিয়ে তাকিয়ে নেহালের দিকে।
প্রেমটা হতে গিয়েও হলো না তার। এমন মির্জাফর বন্ধু থাকলে প্রেম হবেই বা কী করে? নেহালকে চোখের ইশারায় কত কিছু বুঝাচ্ছে গালিব। নেহাল সেসব আমলে নিল না। নেহাল বেশ ফুরফুরে মেজাজে বলল, কিছুদিন আগে রুনা আন্টি আমাদের দাওয়াত দিয়েছিল, আমরাও যাই। সেদিন পাশের বাসায় এক প্রেগনেন্ট ভাবির সাথে বসে আন্টি আড্ডা দিয়েছিলেন। আমি পানি খেতে ডাইনিং রুমে এসে দেখি আন্টি বলছে, আমার কথা আর বলো না, সে সময় আমার প্রথম প্রেগন্যান্সি। 5 মাস পেরোতেই আমার এমন চুলকানি শুরু হয়, কোনো ওষুধই কাজ হচ্ছিল না। গালিব পেটে থাকায় ঠিকঠাক মতো ওষুধও খেতে পারতাম না। 8 মাসের সময় এমন অবস্থা হয় যে আমার সারা শরীরে পচন ধরে যাবে টাইপ। সারা রাত চুলকানির জ্বালায় ঘুমাতে পারতাম না। অবশেষে ডক্টর বললেন সিজার করিয়ে নিতে আর চুলকানির চিকিৎসা নিতে। এতটুকু বলে থামল নেহাল। আর এই ঘটনা জানার পর থেকে আমি আর সাগর ওর নাম দিয়েছি চুলকানি গালিব। সুন্দর না? প্রিয়তা আর আরিশা উচ্চস্বরে হেসে ওঠে। সাগর দরজার কাছে দাঁড়িয়ে দেখে উষার হাস্যোজ্জ্বল মুখটা। গালিব রাগে ফুঁসছে। কখন জানি নেহালের মাথা ফাটিয়ে দেয়। প্রিয়তার কথা আর জিজ্ঞাসা করা হলো না। সে হাসতে হাসতে চলে গেল বন্ধুদের কাছে। গালিবের মানসম্মানের 12টা বেজে গেছে। পরন্ত বিকেল, পশ্চিমাকাশে সূর্যটা হেলে পড়েছে। চারদিকের পরিস্থিতি জানান দিচ্ছে সন্ধে হওয়ার পূর্ব পরিস্থিতি এটা। মেহেদি কিছুক্ষণ আগেই প্রিয়তা আর তানহাকে সঙ্গে করে বাসায় নিয়ে গেছে। এদিকে সাগর, নেহাল, গালিব, আরাপ, রাফিদ, সাদাব, আরিশা আর উষা ওরা বের হয়ে এসেছে হসপিটালের উদ্দেশ্যে। শামিন আর নাবিলা ভুইয়া বাসায় আছেন আপাতত। সাগর নিজে ড্রাইভ করছে, পাশে গালিব বসেছে। পিছনে উষা, নাহিদ ভুইয়া আর আরাফ, আর অন্য গাড়িতে নেহাল, রাদীপ, সাদাফ আর আরিশা আছে। ডক্টর দেখিয়ে থেরাপি দিয়ে বের হতে হতে রাত 8টা বেজে গেছে। সাগর আরিশাকে ইশারা দিতেই আরিশা উষাকে জোর করে নিয়ে যায় নিজেদের গাড়িতে, আর সাগরের গাড়িতে নেহাল চলে আসে। সাগরের গাড়ি যাচ্ছে উষাদের ফ্ল্যাটের দিকে, আর রাফিদের গাড়ি চলেছে বাসার উল্টো দিকে। উষা প্রথমে বুঝতে পারছে না তারা কোথায় যাচ্ছে। রাত যেন নিজেকে ধীরে ধীরে মেলে ধরেছে শহরের সমস্ত অলিগলিতে। ঘড়িতে 9টার কাঁটা পেরিয়ে 9:30। সময়টা হয়ে উঠেছে এক নীরব এবং গাঢ়। দিনের কোলাহল থেমে গিয়েছে, কিন্তু রাতের শব্দ এখনও পুরোপুরি জমে ওঠেনি। শহরের বড় বড় বিল্ডিংয়ে জানালায় কমলা বা ফিকে সাদা আলো ফেটে উঠছে একে একে, যেন কেউ গোপনে অন্ধকারে পাখির পালক গুজে দিচ্ছে। দূরে কোথাও টিভির শব্দ, বাইরে রিস্কার বেলের কিরিং কিরিং শব্দ, গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। বোঝাই যাচ্ছে এই শহর এখন ক্লান্ত, অথচ ঘুমায়নি একটু। আকাশে জ্যোৎস্না থাকলে হয়তো আলোটা কিছুটা রূপালি হয়ে ঝরে পড়তো বারান্দায় রাখা শুকনো ফুলদানিতে। আর যদি মেঘলা হয় তবে রাতটা আরও গভীর, আরও রহস্যময়। বাতাসে একটা শীতলতা মিশে থাকে, শুধু শরীর নয়, মনটাকেও ছুঁয়ে দেয় যেন। এ সময়টায় কেউ বই নিয়ে বসে, কেউ ব্যালকনিতে 1 কাপ চা নিয়ে ভাবনার ভিতরে ডুবে যায়, আর কেউ কেউ নিজের জীবনের সমীকরণ মিলাতে ব্যস্ত। এই যেমন উষা এই মুহূর্তে খানবাড়িতে পৌঁছেছে মিনিট 30 হবে। ভাবুক হয়ে মনে মনে 1000টা সন্দেহ নিয়ে বসে আছে সে। আরিশা তখন থেকেই বুঝে যাচ্ছে তার কথা মতন কাজ করতে, কিন্তু উষাকে এক চুলও নড়াতে পারেনি সে। অবশেষে রাফিদকেই ডেকে আনলো রুমে। রাফিদ ধীর পায়ে এগিয়ে এসে বসে উষার পাশে। বোনটার চোখে মুখে যতই নির্লিপ্ততা থাকুক, সে ঠিকই বুঝে নিচ্ছে ভেতরে কত কিছু ঘুরপাক খাচ্ছে। উষার কাঁধ ছুঁয়ে হালকা করে চাপ দেয় রাফিদ, তারপর বিছানায় রাখা শাড়িটা তুলে নিয়ে চোখের সামনে ধরে। একটুখানি হেসে বলে, শোন, ভাই যখন কিছু বলে তখন চোখ বন্ধ করে তা বিশ্বাস করতে হয়। আমি যদি বলি একটা সারপ্রাইজ আছে, তাহলে সেটা শুধু চোখে দেখানোর জন্য নয়, তোর মুখে হাসি ফোটানোর জন্যই। উষা নীরব, তবুও চোখ নামিয়ে ফেলে। ভিতরের সন্দেহ আর অভিমান যেন ভাঙছে ধীরে ধীরে। রাফিদ আরেকটু নরম গলায় বলে, তুই যদি একবারও জানতি তোর মন খারাপ থাকলে আমার কেমন লাগে, তাহলে হয়তো এতটা নির্দয় হতি না। তুই চুপ করে বসে থাকিস, কিন্তু আমি বুঝি তোর ভিতরটা কেমন ওলটপালট হয়ে আছে। একটু থেমে উষার মাথায় হাত রাখে, তারপর আবারও মুচকি হেসে আহ্লাদি স্বরে বলে, রাতে একটু ঘুরতে যাব, ভাইকে না আজকে গাড়িতে করে যাব। পার্থক্য শুধু বাহন, ভাইয়ের সঙ্গে কিন্তু আগের মতোই।
আর শাড়িটা আরিশা না বললেও আমি নিজেই বুঝেছি এটা তোকে ঠিক কতটা মানাবে। নীলটা তো রং নয় রে, এটা অনুভব। তুই পরলেই সেটা রং থেকে আলো হয়ে উঠবে। উষা এবার মুখ খুলে, ভিতরের দ্বিধাদ্বন্দ্ব আপাতত মন থেকে গায়েব। তবুও শিওর হয়ে বলল, সারপ্রাইজ? কিন্তু এখন সারপ্রাইজ কেন? এখন তো কোনো অকেশনও না। তাহলে? রাফিদ উষার কথায় বিস্তর হাসল। উষার কাছে বড় রহস্যময় ঠেকল রাফিদের কথা, কিন্তু তবুও কোমল কণ্ঠে আবার বলে, আজকের রাতটা একটু আমাদের মতো হোক না, ক্ষতি কি? কতদিন একসাথে বসা হয় না। আজকে না কোনো অতীতের হিসেব, না কোনো ভবিষ্যতের ভাবনা, শুধু একটা নরম আলোর মতো মুহূর্ত যেখানে তুই হাসবি আর আমরা দেখব নয়ন ভরে। কতদিন তোর মুখে হাসি নেই। উষা মাথা তুলে চায় নিজের ভাই আর বোনের দিকে। আরিশা এবার শাড়িটা হাতে নিতে নিতে বলে, ভাইয়া তুমি বাহিরে যাও, আমি উষাকে রেডি হতে হেল্প করছি। দেখ উষা, আমি কিন্তু রেডি, তুই আন্ডা। উষা মিষ্টি করে হাসল আরিশার কথায়। রাফিদ দরজার কাছে চলে যেতেই উষা বলল, বাবা ঠিক আছে তো? ওষুধ খেয়েছে? হ্যাঁ, ফুপু আর আপু মিলে খাইয়ে দিয়েছে। ঘুমোচ্ছে বললো তখন, তুই কথা বলবি? থাক, ঘুমাচ্ছে যখন, পরে কথা বলবো নি। রাফিদ বাইরে এসেই নিজের হাতের ফোনটা কানে তুলে নিল। বিজয়ীর মতো হাসি দিয়ে বলল, শুনেছ, রাজি করিয়ে ছেড়েছে। কিন্তু তুমি কোথায় আছো? বাইরে আছি, তোমাদের সাথেই যাব। আচ্ছা। সাগর, নাহিদ ভুইয়া, আরাফ, নেহাল, গালিবকে বাসায় পৌঁছে দিয়ে সে নিজেও খানবাড়ির দিকেই এসেছে। বাসায় আপাতত শামিন, নাবিলা ভুইয়া, আরাফ, নেহাল আর গালিব আছে। কোনো বিপদ আপদ হলে যেন তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারে সেজন্য। নাবিলা ভুইয়া চিন্তিত মুখশ্রীতে ভাইয়ের পাশে বসা। একসময় হতাশ স্বরে বললেন, মেয়েটা ভালো সব মেনে নিলেই হয়, ভুল বোঝাবুঝি তো অনেক হলো। গালিব রাজভারী স্বরে বলল, ব্যাপারটা যতটা সহজ ভাবছেন আন্টি, এতটাও কিন্তু সহজ না। উষার সাথে এতটা রুড হওয়া ঠিক হয়নি সাগরের। তার উচিত ছিল ঠান্ডা মাথায় একবার উষার সাথে বসে বিষয়টা কিছুটা হলেও এক্সপ্লেইন করা, কিন্তু সে তো তা করেনি। আর যেসব কথা বলেছে আত্মসম্মানে আঘাত হানতে যথেষ্ট। দেখ বাবা, ছেলেটাও তো পরিস্থিতির শিকার। গালিব এবার চুপ হয়ে যায়। হ্যাঁ, ছেলেটা পরিস্থিতির শিকার। পরিবারের অগোচরে সাগরের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে তার জলজান্ত সাক্ষী তো গালিব আর নেহাল নিজেই। দীর্ঘশ্বাস ফেলল গালিব। নেহালের কাছে জানতে চাইল, ফোন দিয়েছিস? সব ঠিক আছে ওদিকে? কথা হয়েছে। রাফিদের কথা রাখতে উষা নীল শাড়ি পরেছে। কোমর সমান চুলগুলো পিঠময় ছড়িয়ে দিয়েছে। মুখে প্রসাধনী বলতে কিছু নেই, ঠোঁটে শুধু লিপস্টিক। তাই তো দিত না, এত রং কোথায় তার মনে। আরিশার জোড়াজুড়িতেই লিপস্টিক পরেছে। কাজল কালো চোখে কাজল পরা হয় না অনেক দিন হলো। বিশেষ করে সাগর যেদিন বলেছিল সেদিনের পর থেকেই কাজল পরা ছেড়ে দিয়েছিল সে। এখনও মনে আছে কেমন রুক্ষভাবে তাচ্ছিল্যের স্বরে বলেছিল, তোর চোখে আবার কাজল? এমনিতেই চোখে কোনো জ্যোতি নেই, তার উপর আবার সাজগোজ। কাজল তো মানায় ওদের যারা শ্যামবর্ণা হলেও রঙে মেজাজে জলজলে। তুই তো তা না রে, তোর চোখে কাজল পরা মানে সাদাই কালি মাখা, দেখতেও বেমানান, মানায়ও না। সেদিনও উষা ঠিক একইভাবে শাড়ি পরেছিল। ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা চলছিল তখন। সাগরের এমন তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে অপমানে নীল হয়ে গিয়েছিল উষা। কেঁদে কুটে একাকার অবস্থা। তারপর থেকেই আর কখনো কাজল পরেনি সে। কিন্তু আজকে কেন জানি পড়ল। মন বলছে, অন্যের চোখে কেন নিজেকে দেখতে হবে? নিজের চোখ দিয়ে নিজেকে দেখো। তোমাকে কাজল চোখে অপরূপা লাগে। তুমি কার কথা শুনে কাজল পরা ছেড়ে দিলে? যে তোমার দিকে ফিরেও দেখে না তার জন্য? উষার মন ঘোর বিরোধিতা করল। না, সে কারো কথা শুনে কেন নিজেকে পরিবর্তন করবে? কে কি বলল সেই সব কেন শুনতে হবে? নিজের মনের কথা শোনো উষা। নিজেকে আগে ভালোবাসো, তারপরে অন্যকে ভালোবাসার মতো দুঃসাহস দেখিও। তৎক্ষণাৎ আবার মন বলল, না, সে তো নিজেকে ভালোবাসার আগে অন্যকে ভালোবাসার মতো দুঃসাহসিক কাজ করে ফেলেছে। কি আশ্চর্য! উষাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আরিশা নিজে থেকেই বলল, কি রে, কি ভাবছিস এত? মুখটা এমন গোমরা মুখ বানিয়ে রেখেছিস কেন? আরিশার কথায় একটু নড়েচড়ে বসে উষা। রাফিদ মিররে দেখে তা। সাদাফও একটু পরপর আর চোখে পেছনে তাকাচ্ছে, তো কখনো মিররেই দেখছে লাল শাড়ি পরিহিত রমণীকে। কেমন হাসপাস অবস্থা তার।
লাল শাড়িতে দেখতে একদম বইয়ের মতো লাগছে আরিশাকে। চাইলেও দৃষ্টি সরাতে ব্যর্থ হচ্ছে সে।